কেউ কোশ্চেন হয় তখন কিন্তু এরকম হবে, বাস্কেটবল খেলার জনক কে? বুঝতে পারছেন? তো বাস্কেটবল খেলা কোন দেশে প্রথম চালু হয় বা শুরু হয়? যুক্তরাষ্ট্র বললে হবে না সরাসরি? জি জি আমার জি, স্যার রোমের পাশে হচ্ছে স্যার একটা মিটিং চলতেছে, তো এই কারণে স্যার আমি রিপ্লাই দিতে পারছি না, এজন্য স্যার সরি স্যার। ওকে ফাইন, সমস্যা নেই। স্যার যদি বলে যে কোন দেশে প্রথম খেলা হয়, স্যার যুক্তরাষ্ট্র সরাসরি বললে হবে না? আবার বলেন। স্যার যদি বলে যে বাস্কেটবল খেলার জন্ম হয় কোন দেশে, তাহলে যদি অপশন থাকে যুক্তরাষ্ট্র বরাবর দিলে হবে না? হ্যাঁ, যুক্তরাষ্ট্র আর আমেরিকার মধ্যে পার্থক্য কি? পার্থক্য নাই, কিন্তু স্যার অপশন যদি না থাকে স্যার এই জন্য বলছি। হ্যাঁ, আমেরিকা যুক্তরাষ্ট্র তো সেম, ইউএসএ। ওকে, এখন আসেন। তো প্রথমের দিকে প্রতি দলে প্রথমের দিকে যখন রুলস রেগুলেশন খুব ভালো ছিল না, তখন প্রতি দলে 10 থেকে 15 জন করে খেলোয়াড় অংশ নিত। 1894 সাল থেকে, কত সাল থেকে? 1894 সাল থেকে 5 জন করে প্রতি দলে খেলার নিয়ম চালু হয়। অর্থাৎ ফুটবল খেলায় বা ক্রিকেট খেলায় এক দলে মাঠে খেলে কতজন? প্রতি দলে 11 জন করে, রাইট? বাট বাস্কেটবলের ক্ষেত্রে বর্তমানে যে নিয়মটা চালু আছে 5 জন করে প্রতি দলে মাঠে খেলে, বাট দল হয় 12 জনের। ঠিক আছে, 10 জনের 12 জনের দল হয়, তো ওখান থেকে 5 জন মাঠে খেলে। এটা চালু হয়, এই রুলসটা চালু হয় 1894 সালে। ঠিক আছে, বাংলাদেশে প্রথম খ্রিস্টান মিশনারি স্কুলগুলোতে এই খেলাটা প্রচলন হয়, যেহেতু আমেরিকা থেকে আসে খেলাটা, খ্রিস্টানদের মাধ্যমেই মূলত আসে। সো ঢাকার সেন্ট গ্রেগরি, খুবই পুরানো প্রতিষ্ঠান, সেন্ট জোসেফ মোহাম্মদপুরে, আসাদ গেটের পাশে, চট্টগ্রামের সেন্ট প্লাসিড এবং অন্যান্য মিশনারি স্কুলগুলোতে বাস্কেটবল খেলা চালু হয়। এই খ্রিস্টান মিশনারি স্কুলগুলো দেখবেন সেই 1960-এর দিকের, 60-এর দশকের স্কুল এগুলো। কিছু কিছু আছে 1930, 40, 1920-এর দিকে। তো এই খেলা যেহেতু কনক্রিটের ফিল্ড বা উডেন ফ্লোরে খেলা হয়, আবার ইনডোরেও খেলা হয়, তো এখানে প্রচুর এন্ডুরেন্সের প্রয়োজন হয় এই খেলাটা। এখানে এই বাস্কেটবল খেলা কি আপনারা কেউ দেখেছেন? আপনারা বাস্কেটবল খেলা কেউ দেখেছেন? জি স্যার, আমি দেখেছি স্যার। দেখেছেন? স্যার বাস্কেটবল খেলা সাধারণত স্যার অনেক দল লম্বা এবং শোটাউটের অধিকারী খেলোয়াড় থাকে। আমেরিকাতে স্যার বাস্কেটবলের তো স্যার লিগও হয়, লিগও সম্ভবত না, সরি স্যার মনে করতেছে না, মানে এরকম একটা খেলা হয়। এই ভিডিওটা দেখতে পাচ্ছেন? এই ভিডিওটা সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা জি যাচ্ছে স্যার। স্যার। একটু জাস্ট খেয়াল করেন, তাহলে ধারণা পাবেন। ওকে, খেয়াল করেন, এখানে প্রতি দলে দেখেন 5 জন করে খেলোয়াড় আছে। ব্ল্যাক 5 জন, ইয়েলো 5 জন, বুঝতে পেরেছেন? 5 পারসন ইন আ টিম মাঠে খেলে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা বোর্ড, একটা রিং ঝুলানো আছে, রিং এ একটা নেটও আছে। সো এই রিং এর মধ্যে যদি বল ঢুকে তাহলে হয় স্কোর কাউন্ট হয়। এখন
এখানে আপনারা একটা এই যে অর্ধবৃত্ত দেখছেন, সার্কেল বড়টা, সবচেয়ে বড় সার্কেল যেটা, আপনারা আমার কার্সারটা কি দেখতে পাচ্ছেন? জি স্যার দেখা যাচ্ছে। এই কার্সারের লাইনে দেখেন এই যে লম্বা যে বৃত্তটা, লম্বা বলতে এই যে বড় যে বৃত্ত সার্কেল, এটার বাইরে থেকে যদি স্কোর করে তাইলে হয় 3 পয়েন্ট। বুঝতে পেরেছেন? কত পয়েন্ট? 3 পয়েন্ট। 3 পয়েন্ট। আর এটার ভেতর থেকে স্কোর করলে হয় 2 পয়েন্ট। তবে এখানেও একটা পেনাল্টি সিস্টেম আছে, যেটাকে বাস্কেটবলের ভাষায় বলা হয় ফ্রি থ্রো। সো ফ্রি থ্রোটা আমরা দেখবো একটু পরে, যদি ফ্রি থ্রো আসে আমরা দেখাবো। প্রতিটি ফ্রি থ্রোতে 1 পয়েন্ট করে যোগ হয়। এটা একটা বাস্কেটবল কোর্ট, এটা উডেন ফ্লোর। এই মাঝখানে একটা সেন্টার সার্কেল দেখতে পাচ্ছেন আর একটা সেন্টার লাইন দেখতে পাচ্ছেন। এই মাঝখান থেকেই মূলত খেলা শুরু হয়। খেলাটা শুরু হয় জাম্প বলের মাধ্যমে। জাস্ট এগুলো একটু জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, একটু মনে রাখবেন। খেয়াল করে দেখেন, দেখেছেন স্কোর হয়েছে, দেখেছেন? জি স্যার। জি স্যার। তাহলে কত পয়েন্ট হলো? 2 পয়েন্ট। 2। এখানে দেখেন নিচে পয়েন্ট দেওয়া আছে। এখন হয়েছে 95। উপরের যে দলটা, উপরের দলে হচ্ছে 95, আগে ছিল 93, এখন হয়েছে 95। এই যে দেখেন কোথা থেকে স্কোর করেছে খেয়াল করেন। আচ্ছা এখন স্যার বাইরে এই নিচে 2 নাম্বার যে দলটা, ব্ল্যাক দলের পয়েন্ট কত আছে? 92, 92। দেখছেন? জি আপনারা স্যার। কি দেখতে পাচ্ছেন? রাইট সাইডে যে আমি কার্সার ঘোরাচ্ছি দেখেন, এখানে দেখা যাচ্ছে স্যার। 95 আর নিচে 92। সো 92 এর দল হচ্ছে ব্ল্যাক। ওটা দেখেন এখন কোথা থেকে শুটিং করে, দেখেন ওই বক্সের বাইরে থেকে এই যে শুট করছে। কয়টা স্কোর হয়েছে খেয়াল করছেন? খেয়াল করেছেন? হ্যাঁ মান ভাই। দেখেন এবার স্কোর দেখেন 95। জি স্যার বুঝতে এখন পারছেন? মান ভাই। ওকে। স্যার এই আপনার ডিভাইসে কি ল্যাগ দেখাচ্ছে নাকি আমার ডিভাইসের সমস্যা বুঝতেছি না। হ্যাঁ মানন ভাই। হ্যালো। এখন স্যার স্কোর হ্যালো। খেয়াল করেন, আপনার 95 আপনার ফোনে কি ল্যাগ দেখাচ্ছে নাকি? হ্যালো, হ্যালো স্যার। জি বলেন। বলি স্যার আপনার কম্পিউটারে কি ল্যাগ দেখাচ্ছে নাকি আমার ডিভাইসে সমস্যা, নেট সমস্যা বুঝতেছি না। আপনার ডিভাইসে সমস্যা হতে পারে, আমার এখানে কোনো প্রবলেম নাই। আপনারা কি সবাই দেখতে পাচ্ছেন বাকিরা? জি স্যার দেখা যাচ্ছে। ওকে ফাইন। খেয়াল মাঝে মাঝে করেন, ল্যাগ দেখাচ্ছে, এজন্য জিজ্ঞাসা করলাম। নেটওয়ার্কের প্রবলেম কারণে হতে পারে। এখানে খেলা বাকি আছে আর 1 মিনিট 10 সেকেন্ড খেলা চলছে, খেয়াল করেন। এই যে স্কোর হয়েছে 2 পয়েন্ট। এই যে ওখানে স্কোর করার সময় এমন ভাবে বাধা দিয়েছে, কাইন্ড অফ পেনাল্টি। সো এই পেনাল্টি সিস্টেম হচ্ছে এই যে দেখেন একটা প্লেয়ার হাতে বল, এই যে ড্রিবল করছে, এই এখানে একটা অর্ধবৃত্ত আছে, এই অর্ধবৃত্তর মধ্যে থেকে মারতে হবে। আর এখানে একটা রেড লাইন দেওয়া আছে, ওই লাইনের পেছন থেকে মারতে হবে। সো যদি স্কোর হয় এখানে 2টা করে পেনাল্টি সুযোগ পাবে। স্কোর হলে 1 পয়েন্ট, স্কোর না হলে কোনো পয়েন্ট নাই। খেয়াল করেন।
স্কোর। আচ্ছা আবার দেখেন পয়েন্টটা খেয়াল করেন, পয়েন্ট হচ্ছে 97 আর 95 নিচে কত 97 এবং 95। এখন যাদের পয়েন্ট 95 তারা এই পেনাল্টি শুটটা নিচ্ছে, খেয়াল করেন। একটা শুট করা শেষ, পয়েন্ট কত এখন খেয়াল করেন। 97 97 না 96, নিচেরটা 96 হ্যাঁ 93। এখনো আরেকটা শুট পাবে, যে আরেকটা শুট করছে। স্কোর হয়েছে দেখুন এখন কত 97 দেখতে পাচ্ছেন তো। এই পেনাল্টিতে স্কোর করতে পারলে 2 পয়েন্ট। এই খেলার নিয়ম হচ্ছে বলটাকে ড্রিবল করে করে সামনের দিকে যাওয়া, আবার পাস দিয়ে দিয়ে নিয়ে যাওয়া। কিছু স্পেসিফিক রুলস রেগুলেশন আছে যেটা প্র্যাকটিক্যাল ছাড়া দেখানো পসিবল না, বাট আপনারা যাতে ধারণা পান সেটা দেখাচ্ছি। প্রশ্ন করতে পারি এখন? এই যে আবার স্কোর করেছে, স্কোর উপরে 99 99। জি তারা প্রশ্ন করতে পারি? খেলা বাকি আছে আর 40 সেকেন্ড। কোথা থেকে স্কোর করেছে? ওই যে বড় সার্কেলের ভেতর থেকে স্কোর করেছে, দেখেন এই যে সার্কেলের ভেতর থেকে জাম্প করে শুট করেছে, স্কোর হয়েছে কত 99। দেখছেন ঠিক টাইম যখন শেষ সেই মুহূর্তে স্কোর করেছে, স্কোর হয়েছে 101। 99 থেকে পরে 2 পয়েন্ট হয়েছে। আবার দেখেন, আচ্ছা এই দেখেন ওই যে বোর্ডের উপরে একটা লাল ঘড়ি দেখতে পাচ্ছেন, লাল টাইমিং উঠছে। জি স্যার। এখানে এই খেলার কিছু স্পেসিফিক রুলস আছে, আমরা ধীরে ধীরে জানবো। যে আপনি যখন বল পাবে আপনার দল, তখন আপনার 24 সেকেন্ডের মধ্যে একটা অ্যাটাক শেষ করতে হবে। যদি শেষ না করতে পারেন তাহলে অপোনেন্ট টিম বল পেয়ে যাবে। তো এখানে আর টাইম আছে দেখেন 1 সেকেন্ড কত মানে ন্যানো সেকেন্ড আছে। ওই যে 0 হয়েছে দেখেন, তখন বলটাকে শুট করেছে, বল এয়ারে, এই যে স্কোর। তো যদি বল শূন্যে থাকা অবস্থায় যদি টাইম শেষও হয়ে যায় তাও কোনো সমস্যা নাই, স্কোর হলে সেটা কাউন্ট হবে। তাহলে তারা প্রশ্ন ছিল এখন। জি জি কেউ যদি আমি যদি ওভার কনফিডেন্সের কারণে যদি মানে মাঝ মাঠেরও এই পাশ থেকে মানে আমার ডিফেন্স লাইন থেকে বল থ্রো করি, সেটা যদি গোল হয়ে যায় তাহলে পয়েন্ট হবে? 3 পয়েন্ট। ওই যে বড় যে সার্কেলটা দেখালাম সেই সার্কেলের বাইরে থেকে মারলে 3 পয়েন্ট। আপনি মাঝ মাঠের থেকে মারেন আর নিজের অর্ধেকের থেকে মারেন, কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার বুঝতে পারছি। ওকে স্যার বুঝতে পারছি। ওকে ফাইন। খেলাটা আপনাদের দেখালাম যাতে করে অনেকে নাও দেখতে পারেন, বাট এখন একটু ধারণা নিশ্চয়ই হয়েছে। এই যে বাস্কেটগুলো দেখেছেন, তো ওই যেটার মধ্যে দিয়ে আর কি অ্যাকচুয়ালি যে রিং এর মধ্যে দিয়ে বল প্রবেশ করে, তো যখন জেমস নেই স্মিথ, ডাক্তার জেমস নেই স্মিথ যিনি এই খেলাটার আবিষ্কারক,
উনি প্রথমে কি করতেন, ওই জায়গায় একটা ঝুড়ি বসিয়ে দিতেন, বাস্কেটটাকে বসিয়ে দিতেন। তো যখন স্কোর হতো ওই বাস্কেটে মই দিয়ে আবার বাস্কেটের উপরে উঠে বল পেড়ে নিয়ে আসতে হতো, বল পাড়তে হতো ওই ইসের মধ্যে থেকে। বাট একটা সময় উনি চিন্তা করলেন যে বারবার মই দিয়ে উঠে উঠে স্কোর হলেই মই দিয়ে উঠে বল পেড়ে নিয়ে আসতে হয়। তো আমরা এমন কোনো প্ল্যান করতে পারি কিনা যাতে করে আর বল না নিয়ে আসতে হয়। তারপর থেকে ওই চালু করেন যে ওই বাস্কেটের তলাটা ছাড়িয়ে দেন, যাতে করে বল স্কোর হওয়ার পরে আবার বলটা নিজেই গ্রাউন্ডে চলে আসে। এভাবে রুলস গুলো মূলত মডিফাই হয়। আর উনি বাস্কেটবল নাম দেওয়ার প্রধান কারণ হচ্ছে, যখন উনি খেলাটার নামকরণ করবেন তখন উনি চিন্তা করেন যে আমার কাছে, উনি ঠিক এভাবেই বলছেন যে আমার কাছে একটা বল আছে, আবার এই খেলার জন্য বাস্কেটও আছে, তো কেন এটার নাম আমি বাস্কেটবল দিব না। তো সেই জায়গা থেকে মূলত এই খেলার নামকরণ হয় বাস্কেটবল। এখন তাহলে আমরা এই বিষয়গুলো বুঝতে বুঝতে পেরেছি, আর বাস্কেটবল খেলা সম্পর্কে একটু হলেও আমরা ধারণা পেয়েছি। এখন আমরা কিছু রুলস রেগুলেশন দেখব। তার আগে এই বাস্কেটবল কোডটাকে একটু দেখি। আমরা ভিডিওতে একটা কোড দেখলাম, তার আগে আমরা বাস্কেটবল কোডটাকে একটু দেখি। বাস্কেটবলে কোর্টটা কি কাঠের হইতে হবে? এটা কি মাস্ট নাকি মাটিতেও খেলা যায়? মাটিতে খেলা যায় না নরমালি, বল ড্রিবল ভালো হয় না। কনক্রিটের গ্রাউন্ড অথবা উডেন গ্রাউন্ড, ঠিক আছে। আচ্ছা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা বাস্কেটবল কোর্ট। এখানে হোয়াইট লাইন দেওয়া, এই যে হোয়াইট যে লাইনগুলো না, হোয়াইট লাইন দেখতে পাচ্ছেন এরকম, এইটা এই মাঠের দৈর্ঘ্য হচ্ছে 28 মিটার। কত লেন্থ? 28 একটু মিটার। জুম করলে ভালো হয়। জি বলেন। স্যার একটু জুম করলে ভালো হয়। দেখতে পাচ্ছেন? আপনারা স্ক্রিনেও এটা জুম করতে পারবেন। আপনারা মোবাইলের স্ক্রিনটাকেও জুম করতে পারেন। দেখেন, জাস্ট লাইক ফটো যেভাবে জুম করেন ঠিক সেভাবে আপনারা জুম করতে পারবেন। তো লেন্থ হচ্ছে 28 মিটার এবং ওয়াইড, প্রস্থ ওয়াইড হচ্ছে 15 মিটার। তাহলে 28/15 দৈর্ঘ্য প্রস্থ। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? জি স্যার। জি স্যার। ওকে। এরপরে এইটা হচ্ছে সেন্টার লাইন, এই যে অর্ধেক, তাহলে অর্ধেক লাইন কত? 14 মিটার। এখানে খেয়াল করে দেখেন 14 মিটার। আর এই যে এটা লেন্থ দেওয়া আছে 28 মিটার, ওয়াইড বা প্রস্থ দেওয়া আছে 15 মিটার। ওকে। এরপরে আপনি একটা আয়তক্ষেত্র তৈরি করে ফেললেন। এরপরে একটা, এটা দৈর্ঘ্য প্রস্থ হয়ে গেল, সেন্টার লাইনও হয়ে গেল। সেন্টার একটা সার্কেল থাকে, এই সেন্টার সার্কেলটার ব্যাসার্ধ হচ্ছে 1.8 মিটার, আর ব্যাস হচ্ছে 1.8 এর ডাবল 3.6। এই যে লেখা আছে দেখতে পাচ্ছেন? এটা জাস্ট আপনারা একটু মানে দেখেন, এটা যে হুবহু মুখস্থ করে ফেলতে হবে এখন তা না, ধাপে ধাপে। এরপরে আমাদের যেটা কাজ, একদম এরপরে এই যে একটা যেটা 3 পয়েন্ট সার্কেল, এই সার্কেলের বাইরে থেকে যদি স্কোর করে তখন স্কোর হয় 3 পয়েন্ট, ঠিক আছে। এই সার্কেলটা এই যে দেখেন সাইড লাইন থেকে কত দূরে? 0.9 মিটার দূরে, অর্থাৎ 90 সেন্টিমিটার দূরে এখানে একটা দাগ দিয়ে নিতে হবে। সেম হয়তো এই পাশে 90 সেন্টিমিটার দূরে একটা দাগ দিয়ে নিতে হবে, মার্ক করে রাখতে হবে। উভয় সাইডে একই, এক পাশ বুঝলে আপনারা বুঝতে পারবেন। এটাকে বলা হয় 3 পয়েন্ট লাইন। 3 পয়েন্ট লাইন, এই যে দেখেন 3 পয়েন্ট লাইন।
আমরা যেগুলো করে ফেলেছি সেগুলো আমরা মুছে দিই। স্যার এই 3 লাইনের বাইরে থেকে কি বল নিক্ষেপ করে ঝুড়ের ভিতর দিলে কি 3 পয়েন্ট হবে স্যার? জি জি জি, আর ওটার ভেতর থেকে নিক্ষেপ করে যদি স্কোর করতে পারে সেই ক্ষেত্রে পয়েন্ট হবে 2। বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, এখন খেয়াল করে দেখেন, ঠিক এই যে ইনলাইন যেটা আছে, ইনলাইন বা প্রস্থ, এই প্রস্থ লাইন থেকে এখানে একটা বোর্ড প্লেস করা হয়। এই বোর্ড কত দূরে থাকবে? 1.2 মিটার দূরে থাকবে এই বোর্ড। কত মিটার? 1.2। এখন বোর্ডটাকে মিডিলে প্লেস করতে হবে। এই ঠিক যেটা, এটার ওয়াইড হচ্ছে, এটার ওয়াইড হচ্ছে 15 মিটার। তাহলে 7.5 মিটারে, সুন্দর করে 7.5 মিটারে মার্কিং করে সেখান থেকে 1.2 মিটার দূরে। বাস্কেটবল কোর্টটা জটিল, যে কারণে এটা পরীক্ষায় খুব কম আসে, মানে আসেই না, 99%ই আসে না, কারণ এই কোডটা সবাই পারে না, এটা যথেষ্ট জটিল। সবাই মনে রাখতেও পারে না। তো 1.2 মিটার দূরে এটা বোর্ডটাকে প্লেস করা হয়, আর বোর্ডের সাথে এই যে রিং থাকে। স্যার 3 পয়েন্ট লাইন এইটার ব্যাসার্ধ কত? আচ্ছা আচ্ছা, দেখাচ্ছি দেখাচ্ছি। এরপরে এই বোর্ডটা বুঝতে পেরেছেন? সো এখানে রিং থাকে। এখন এই জায়গাটাতে খেয়াল করে দেখেন, এই যে ইনলাইন থেকে ঠিক রিং এর মাঝ বরাবর, ইনলাইন থেকে রিং এর মাঝ বরাবর এটার মাপ হচ্ছে 1.575 মিটার। কত? 1.575 মিটার। এখন এই রিং এর মাঝ থেকে কাউন্ট করা হয়। এই যে সার্কেল গুলা রিং এর মাঝ থেকে কাউন্ট করা হয়, একদম রিং এর মাঝ থেকে আপনার 3 পয়েন্ট যে সার্কেল, এই যে 3 পয়েন্ট যে লাইন, এটার ডিসটেন্স হচ্ছে, এটার যদি বৃত্তচাপ আঁকতে চান সেই ক্ষেত্রে আপনাকে 6.75 মিটার ব্যাসার্ধ নিয়ে আপনাকে বৃত্তচাপ আঁকতে হবে। এই যে খেয়াল করেন রাইট সাইডের কোডে দেখেন, ঠিক সেন্টার অফ দ্য রিং টু 3 পয়েন্ট লাইন, দেখতে পাচ্ছেন 6.75। জি স্যার। জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে ফাইন, তাহলে আমরা রিং বোর্ড এটা বুঝলাম। এরপর থেকে আমাদের যেটা হয়, একটা আছে রেস্ট্রিক্টেড এরিয়া। এই রেস্ট্রিক্টেড এরিয়ার মাপ হচ্ছে, রেস্ট্রিক্টেড এরিয়ার লম্বা এখান থেকে এই যে সবুজ সবুজ যে এরিয়াটা, এটার নাম হচ্ছে রেস্ট্রিক্টেড এরিয়া। এই যে এটা রেস্ট্রিক্টেড এরিয়া, এটার দৈর্ঘ্য হচ্ছে 5.79। কত? 5.79। 5.79। আপনারা জাস্ট সবগুলো যে মনে রাখতে হবে বিষয়টা এমন না, জাস্ট একটু দেখেন যে এই কোডটা আসলে এরকমই হয়, যাতে করে আপনারা বুঝতে পারেন। স্যার এটা প্রস্থ কি 4.8 মিটার? জি জি জি, স্যার ওইটার প্রস্থ দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে কি 4.8 মিটার? এক্স্যাক্টলি আপনি ধরতে পেরেছেন। এখানে এটা দৈর্ঘ্য হচ্ছে 5.79 মিটার, আর এই রেস্ট্রিক্টেড এরিয়ার প্রস্থ হচ্ছে 4.8 মিটার, অর্থাৎ এই এ প্রান্ত থেকে এ প্রান্ত পর্যন্ত প্রস্থ। বুঝতে পেরেছি? জি স্যার। সহজ আছে, পারা যাবে পরীক্ষায়। মেইনলি এই কোডটাকে যখন আপনি মানে কোড অফিসিয়ালি যখন সরাসরি কোড বানাতে চান সেই ক্ষেত্রে বেশি সহজ হয়, কঠিন হয় আর কি। কারণ কি রিং এর মাঝ বরাবর
থেকে আপনাকে মেজারমেন্ট নিতে হবে, রিং থেকে নিলে হবে না। সো রিং এর মাঝে আপনাকে মানে মানে সব দিক দিয়ে আপনাকে দড়ি প্লেস করে ওখান থেকে, আমরা যখন ভার্সিটিতে বাস্কেটবল কোর্ট তৈরি করতাম, আমাদের ভার্সিটির বাস্কেটবল কোর্ট মানে কনক্রিটের কোর্ট, বাট রং করা আমাদের দেই, আমরা এটা কোর্টটা মেজার করেছি। সো আমরা যখন এই স্যার কোর্টটাকে মেজার হচ্ছে ওই সার্কেলের ইয়ে নিতে হবে স্যার, পরিধি নিয়ে স্যার, ওর ব্যাসার্ধর অর্ধেক নিয়ে ওই গান মিডিল করে তখন ওখান থেকে ই করলে হবে স্যার। জ্যামিতির সূত্রে অ্যাপ্লাই করলে স্যার সহজ হবে সবই। এক্স্যাক্টলি, আমরা যখন আপনি মাঠে যখন ই করবেন তখন একটু কঠিন হয়ে যায় কি, আমরা কি করতাম ওই ঠিক রিং এর মাঝ বরাবর আড়াআড়ি এবং লম্বালম্বি ভাবে আমরা সুতা দিতাম, আর উপর থেকে ওই সুতা ওখান দিয়ে আমরা ই ফেলতাম স্যার চক। ওই যে, জি স্যার, ওই যে মিস্ত্রিরা যেভাবে ই মাপে, জি 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 মিডিল এক্স্যাক্টলি, মাপে ওই ওরকম ধরনের। করে করে আমরা এটা করতাম। ঠিক আছে, তো আমরা এখানে আচ্ছা, তাহলে এই রেস্ট্রিক্টেড এরিয়া গেল। এরপরে আর একটা সার্কেল আছে, ঠিক এটা আমরা একটু ক্লিয়ার করে দিই তাহলে আপনাদের সুবিধা। বাস্কেটবল কোর্টে মেইনলি 3টা সার্কেল থাকে। তো আমরা সেন্টার সার্কেলটা পেয়েছিলাম কত, সেন্টার সার্কেলটা কত বলেছিলাম 1.8 মিটার, ব্যাসার্ধ 1.8, আর ব্যাস হচ্ছে এর ডাবল 3.6, এই যে 3.6 লেখা আছে। সো এই যে সার্কেলটা ঠিক এখান থেকে, এটাও সেম, এই সার্কেলটাও সেম, দুই পাশে যে সার্কেল আছে এই 3টা সার্কেল, এই 3টা সার্কেল সেম। তো এই সার্কেলের কাজ কি, ওই যে পেনাল্টি মারে ঠিক এখান থেকে, এর মধ্য থেকে পেনাল্টি মারে, আর এই ভেতরের যে ডট 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 যেটা আছে এটা লাগে না, এটা মার্কিং না করলেও কোনো সমস্যা নেই, এটা দরকার হয় না। ঠিক আছে, সো আমরা এখানে এখন একটু দেখি তাহলে সাইড লাইন কোনটা, যেটা দৈর্ঘ্য, ইন্ড লাইন বা বেজ লাইন বলা হয় যেটা প্রস্থ। ঠিক আছে, এটা হচ্ছে 3 পয়েন্ট লাইন বা 3 পয়েন্ট সার্কেল বলতে পারেন, 3 পয়েন্ট লাইন বা 3 পয়েন্ট সার্কেল বলতে পারেন। ঠিক আছে, এটার পাশাপাশি এটা হচ্ছে মিডল লাইন, এটা সেন্টার লাইন, আর এই যেটা আছে সেন্টার সার্কেল, সেন্টার সার্কেল। ওকে, আচ্ছা আপনাদেরকে ওকে ফাইন, সেন্টার সার্কেল বুঝতে পেরেছেন। তাহলে এখানে যেটা আছে এই সার্কেলটার নাম হচ্ছে ফ্রি থ্রো সার্কেল, এই যে দেখেন লেখা আছে ফ্রি থ্রো সার্কেল, আর এই লাইনটাকে বলা হয় ফ্রি থ্রো লাইন। এখানে যে লাইন, এই লাইনটাকে বলা হয় ফ্রি থ্রো লাইন। এই যে রাইট সাইডে খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন ফ্রি থ্রো লাইন, এটা আমরা আঁকতে গেলে আমাদের সময় বেশিরভাগই মেজারমেন্ট গুলো মনে রাখতে পারে না, কারণ কি এখানে মাল্টিপল মেজারমেন্ট এখানে অ্যাপ্লাই করা হয়, যে কারণে এটা একটু খুব কঠিন হয়ে যায় অনেকের জন্য। স্যার সাধারণত স্কুলে কত ধরনের খেলাধুলা হয়ে থাকে? অনেক ধরনের খেলাধুলা হয়, বাস্কেটবল হয়, হ্যান্ডবল হয়, ফুটবল, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, চেস বা দাবা, তারপরে হচ্ছে ক্রিকেট হয়, আর অ্যাথলেটিক্স থাকে। ফুটবল ক্রিকেট তো স্যার কমন, এগুলো নিয়ম অনেকটাই জানি, কিন্তু স্যার এই যে এই খেলাধুলা যেগুলো আমরা কখনো খেলিনি, এগুলো তো স্যার জানি না। এর জন্য জানতে হবে, যেগুলো জানেন না। স্যার আমাদের কি প্র্যাকটিক্যাল নেবেন বলছিলেন যে 5 বা 7 দিন প্র্যাকটিক্যাল আপনি করাইতে চাইছিলেন সরাসরি মাঠে? ইনশাআল্লাহ প্র্যাকটিক্যাল হবে, প্র্যাকটিক্যাল হবে। তাহলে
এই যে কোড সম্পর্কে কি একটু হলেও ধারণা পেয়েছেন? এরকম একটা কোড যদি কোনো বইয়ে দেখেন তাহলে কি অবাক হয়ে যাবেন যে এরকম এই কোডটা কিসের, এটা তো জীবনেও দেখি না, এরকম কি হবে? ইনশাল্লাহ স্যার হবে না। আশা করছি হবে না। এখন খেয়াল করেন, এখানে এই যেটা বললাম এটার বিস্তারিত দেওয়া আছে এখানে। যেমন কোড 28 মিটার দৈর্ঘ্য এবং প্রস্থ হচ্ছে 15 মিটার। আর এর মেঝে হবে শক্ত বা হার্ড সারফেস, সমতল, যেখানে কোনো বাধা থাকবে না। ঠিক আছে? কোর্টের 3টা বৃত্ত আছে, প্রত্যেকটা বৃত্তর ব্যাসার্ধ 1.8 মিটার। দেখেছিলাম, মনে আছে 3টা বৃত্ত? ওকে। রেস্ট্রিক্টেড এরিয়া 1.8 মিটার করে নিয়ে দুই দিকে চিহ্ন রাখতে হবে। 1.8 মিটার করে দুই দিকে চিহ্ন রাখতে হবে। এখানে ওইটা ব্রিফ করা আছে। রিং এর হাইটটা ইম্পর্টেন্ট আমাদের জন্য। রিং এর হাইট, বাস্কেটবলের রিং ফ্লোর থেকে 3.05 মিটার। এটাকে 10 ফিটও ধরা যায়, 10 ফিট। বুঝতে পেরেছেন? 10 ফিট, 10 ফিট। তাহলে বাস্কেটবলের রিং এর উচ্চতা কত? এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। আপনারা কি শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। বলের রিং এর উচ্চতা 3.05 হাইট হচ্ছে 10 ফিট। আমরা 10 ফিটটা বলবো না, আমরা ইউজ করব 3.05 মিটার। 3.05। 3.05 এই যে দেখেন বোর্ড থাকে 1.20 মিটার দূরে, মনে আছে? ওই ইন লাইন থেকে। আর বোর্ড থেকে 15 সেন্টিমিটার দূরে রিং লাগানো থাকে। বোর্ড থেকে 15 সেন্টিমিটার দূরে রিং লাগানো থাকে। অ্যাকচুয়ালি স্প্রিং বা লোহার পাত ব্যবহার করা হয়। বল হচ্ছে, বলের বিভিন্ন সাইজ আছে। FIBA হচ্ছে ইন্টারন্যাশনাল বাস্কেটবল ফেডারেশন, ঠিক আছে? আন্তর্জাতিক বাস্কেটবল ফেডারেশন। আর NBA ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন। এনবিএটা অ্যাকচুয়ালি ওই যে আমরা যে খেলাটা দেখলাম ওটা এনবিএ এর খেলা, আমেরিকাতেই হয় বেশিরভাগ ক্ষেত্রে। তো পুরুষদের বলের সাইজ হচ্ছে 7। কত? আমরা ফুটবলের সাইজ কত জানি? বলেন তো ফুটবলের সাইজ কত? এখন স্মরণে কত? নাই। ফুটবলের সাইজ হচ্ছে 5। আপনারা যদি বাজারে কোনো বল দেখেন, যে বল দিয়ে স্ট্যান্ডার্ড খেলা হয়, সেই বলে দেখবেন 5 লেখা আছে, 5, সাইজ 5। হ্যান্ডবলে পুরুষদের যারা যুবক, বড়দের সাইজ হচ্ছে 3, মেয়েদের সাইজ হচ্ছে 2। ঠিক আছে? বাট এই বাস্কেটবলে পুরুষদের সাইজ হচ্ছে 7। এটার ওজন কেমন থাকে? 573 থেকে 650 গ্রাম। কিছু কিছু জায়গায় আপনারা পেতে পারেন 723 গ্রাম অথবা 723.7 গ্রাম, এরকমও লেখা থাকতে পারে। এটা স্ট্যান্ডার্ড। এটার আউন্সে যদি হিসাব করি 20 থেকে 22 আউন্স। পরিধি থাকে 75 থেকে 76 সেন্টিমিটার। নারীদের জন্য এটার বাস্কেটবলের সাইজ হচ্ছে 6, 510 থেকে 576 গ্রাম। আউন্সের হিসাব করলে 18 থেকে 20 আউন্স। পরিধি 72 থেকে 74 সেন্টিমিটার। আর বাচ্চাদের জন্য সাইজ হচ্ছে 5, লাইক ফুটবলের মতো। 400 থেকে 500 গ্রাম ওজন, 14 থেকে 18 আউন্স এবং 69 থেকে 71 সেন্টিমিটার এটার পরিধি। তো এটা হচ্ছে বল সম্পর্কিত। আমাদের এই যে অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স, এখানে এই বল সম্পর্কিত কোশ্চেন আসার সম্ভাবনা নেই, খুবই কম। ওকে, এখন খেলার টাইম কত?
খেলার টাইম হচ্ছে, টোটাল টাইম হচ্ছে 40 মিনিট। কত মিনিট? 40 হ্যালো, minutes. একটু রেসপন্স করুন। 40 টোটাল minutes. টোটাল 40 মিনিট। 40 minutes. 40 মিনিটসকে 4 ভাগে ভাগ করা হয়, অর্থাৎ 4 কোয়ার্টারে ভাগ করা হয়। প্রতি কোয়ার্টারে থাকে হচ্ছে 10 মিনিট। অর্থাৎ খেলার কিছু নিয়ম আছে। সময়টা 10 মিনিটের খেলা হয়, 10 মিনিট খেলা হওয়ার পরে 2 মিনিট বিরতি, আবার 10 মিনিট খেলা হয়, তাহলে আবার 10 মিনিট খেলার পরে 15 মিনিট বিরতি। কেন? তখন হচ্ছে হাফ টাইম। বুঝতে পেরেছেন? যদি 40 রে 4 ভাগ করেন তাহলে বলেন তো হাফ টাইম হয় কত মিনিটে? 10 মিনিট। 10 স্যার। 10 এ কেন হাফ টাইম হবে? 20 10 এ মিনিটে। তো 20 Assalamu মিনিট। alaikum, sir. My name is Sahira Mahir. ওয়ালাইকুম আসসালাম, হাউ আর ইউ? হ্যালো। I am fine. Oh, very good. So it's better to open your camera. Hi. Oh, very nice. I like you most. Oh, thank you very much. Thank you very much. Can I see you? Can you open the camera? Onnadin. Oh, স্যার ও আপনার কথা রেগুলার শুনে, যখনই ক্লাস করি তখনই আপনার সাথে কথা বলতে চায়। এখন আমি একটু বাইরে গেছি, সে নিজে এসে কথা বলা শুরু করে দিছে। okay, very good, very good. You are very smart. Thank you very much. The point শোনাবো। Hello. Point শোনাবো একটা। Poem. ওকে, আমরা একটু Point. ছোট্ট, ওকে আমরা একটা পোয়েম শুনি তাহলে সবাই, ছোট্ট একটা পোয়েম শুনবো। ওকে, A little bit and a little rice. Books and manual day one and wise. Cut a cake, bake, carson man. Make me a cake and fast as you can. মাশাআল্লাহ, মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। Tell a to rice and he who lays that will never be wise. থ্যাংক ইউ বলে দাও স্যার। ওকে, Thank থ্যাংক you. ইউ, থ্যাংক ইউ সো মাচ। এক্সিলেন্ট, এক্সিলেন্ট। স্যার তোমার অনেক জন্য কথা একটা, বলে। তোমার জন্য একটা ট্রিট। আবার সেই কেউ করবে সে পরের দিন। ওকে, ভেরি গুড। তোমার জন্য একটা ট্রিট পাওনা থাকলো আমার কাছে। নেক্সট টাইম যখন প্র্যাকটিক্যাল ক্লাস হবে তোমার মায়ের, তখন তুমিও আসবে। ওকে, অবশ্যই দেখা হবে। করবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তো আমরা ছিলাম বাস্কেটবল খেলার। আপনাকে অনেক ভালো লাগে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আমরা ছিলাম বাস্কেটবল খেলার সময়ে। তো বাস্কেটবলের সময়টাকে আমি যদি আপনাদেরকে একটু অন্যভাবে দেখাই, টোটাল টাইম হচ্ছে 40 মিনিট। কত মিনিট? 40 মিনিট। এই 40 মিনিটটাকে ভাগ করা হয় ঠিক এভাবে: 10 মিনিট, এরপরে ব্রেক, 2 মিনিট বিরতি, এরপরে আবার 10 মিনিট, 10 মিনিটের পরে এখন হয়ে যাচ্ছে কিন্তু হাফ। বুঝতে পারছেন? 40 মিনিট তো খেলা, খেলার 40 মিনিটের মধ্যে এই প্রথমে 10 মিনিট চলে গেল, তারপরে বিরতি দিয়ে আবার 10 মিনিট খেলা হলো, তাহলে কি অর্ধেক হয়ে গেল না? জি স্যার। এরপরে 15 মিনিটের বিরতি, 15 মিনিটের বিরতি, 15 মিনিটের বিরতির পরে আবার খেলা হবে 10 মিনিট, আবার 10 মিনিটের পরে 2 মিনিট বিরতি, এরপরে আবার খেলা হবে 10 মিনিট, খেলা শেষ। তাহলে মোট খেলা হচ্ছে কত দেখেন: 10 মিনিট, 10 মিনিট 20 মিনিট, এই 10 30 এবং এই 10 40। এটাকে বলা হয় ফার্স্ট কোয়ার্টার। ফার্স্ট কোয়ার্টার। এই 10 মিনিটটাকে বলা হয় সেকেন্ড কোয়ার্টার। সেকেন্ড কিউ দিয়ে দিলাম। এই 10 মিনিটকে বলা হয় থার্ড কোয়ার্টার।
এই যে 10 মিনিট এটাকে বলা হয় ফোর্থ কোয়ার্টার। তাহলে বাস্কেটবল খেলা কয় কোয়ার্টারে হয়? 4 কোয়ার্টারে হয়। যদি বলা হয় বাস্কেটবল খেলার সময় কত? 40 মিনিটের। 40 minutes. 40 মিনিটস, রাইট, 40 মিনিটস। তো আরো যদি বিস্তারিত আমরা বলতে চাই সেই ক্ষেত্রে 10 মিনিট খেলার পরে 2 মিনিট বিরতি, তারপরে আবার 10 মিনিট খেলার পরে 15 মিনিটের বিরতি, তারপরে এই 10 মিনিট খেলা, আবার 2 মিনিট বিরতি এবং ফাইনালি 10 মিনিট খেলা। এই টোটাল 40 মিনিটস। তাহলে আমরা কি সবাই টাইমটা বুঝতে পেরেছি বাস্কেটবলের টাইমটা? জি স্যার। স্যার এই যে মানে গোল Yes, পোস্ট sir. চেঞ্জ হয় নাকি? জি আবার বলেন। বলছে যে 10 মিনিট পর যে বিরতি ওটা কি গোল পোস্ট চেঞ্জ হয়? মানে চেঞ্জ হয় কিনা? জি জি। না, চেঞ্জ হবে না, বিরতির টাইম ফিক্সড। ওই তাহলে কি 20 মিনিট পরে বিরতি হয় মানে চেঞ্জ হয় না কোনো চেঞ্জই হয় না? হাফ টাইমের পরে সাইড চেঞ্জ হয়। ও জি জি। আপনি বলছেন যে সাইড চেঞ্জ হওয়ার কথা, তাই তো? জি তো জি জি। সাইড, আপনি যে পাশে খেলছেন হাফ টাইমের পরে সাইড চেঞ্জ হবে। ওকে, সো বাস্কেটবল খেলাটা শুরু হয়, বলেন তো ফুটবল খেলা শুরু হয় কিসের মাধ্যমে? রেফারির হুইসেলের মাধ্যমে। রেফারির হুইসেল, এটাকে কি বলে যখন খেলাটা হুইসেল দিয়ে শুরু তো হয়, বাট বলটাকে সেন্টার থেকে পাসের মাধ্যমে শুরু হয়, যেটার নাম হচ্ছে কিক অফ। কিক অফ, বাস এটাকে ফুটবলে এটার নিয়ম হচ্ছে কিক অফ, বাট বাস্কেটবলে সেন্টার থেকে বল উঁচু করে রেফারি উপরে ছেড়ে দেয়, উপরে থ্রো করে, এরপরে যারা পায় তারা খেলা শুরু করে। দুইজন খেলোয়াড় মাঝে দাঁড়ায়, ওই সেন্টার একটা সার্কেল দেখেছিলাম, মনে আছে? হোয়ার ইজ দ্যাট সেন্টার সার্কেল? আমরা একটু এটা দেখি। জি স্যার, জি স্যার। এখানে একটা সেন্টার সার্কেল আমরা দেখতে পাচ্ছি। এই যে সবুজ সেন্টার সার্কেল, এই সার্কেলের মধ্যে রেফারি থাকে এবং দুই দলে দুইজন খেলোয়াড় Sir, থাকে। 118. রেফারি যেটা করেন, উপরের দিকে বল থ্রো করে দেয়, দুই দলের খেলোয়াড়ের মধ্যে থেকে যে বল পাবে সে তার দলের পাস দিয়ে খেলা শুরু করবে। এটাকে বলা হয় বাস্কেটবলের নিয়মে, এটাকে বলা হয় জাম্প বল। জাম্প বল, ঠিক আছে? JUMPBALL, জাম্প বল। বাস্কেটবল এটাকে বলা হয় জাম্প বল। ফুটবল খেলা শুরু হয় কিক অফের মাধ্যমে, বাট বাস্কেটবল খেলা শুরু হয় জাম্প বলের মাধ্যমে। আমরা কি বুঝতে পেরেছি? নিশ্চয়ই বুঝতে পেরেছি। এখন বাস্কেটবলে কিছু সেকেন্ড রুলস আছে যেটা চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাস্কেটবলের সেকেন্ড রুলস গুলা লিখুন, এরকম আসে। তো বাস্কেটবলে 3 সেকেন্ড একটা রুল আছে। কত সেকেন্ড রুল? 3 সেকেন্ড রুল। 5 সেকেন্ড রুলস, এরপরে রয়েছে 8 সেকেন্ড রুলস, 24 সেকেন্ড রুলস। খেয়াল করেন, 3 সেকেন্ড রুল হচ্ছে এই যে বাস্কেটবল কোর্ট যেটা আছে, বাস্কেটবল যে কোর্ট আছে, এই কোর্টের মধ্যে একটা এরিয়া আছে, এই রেস্ট্রিক্টেড এরিয়া। এই রেস্ট্রিক্টেড এরিয়ার মধ্যে 3 সেকেন্ডের বেশি বল, সাপোজ আপনি এই পক্ষের খেলোয়াড় এই দিকে স্কোর করবেন, এখন আপনার কাছে বল নাই, বাট আপনি এর মধ্যে আছেন, সো আপনি যদি বল ছাড়া 3 সেকেন্ডের বেশি এই রেস্ট্রিক্টেড এরিয়াতে স্টে করেন, মোর দেন 3 সেকেন্ড, 3 সেকেন্ডের বেশি, তখন এটা একটা ভায়োলেশন হয়। দ্যাট মিন্স আপনি রুলস ভায়োলেট করেছেন, সো অপোনেন্ট টিম বল পেয়ে যাবে। অর্থাৎ অ্যাটাকিং এর সময় অ্যাটাকার দলের কোনো খেলোয়াড় বল ছাড়া যদি 3 সেকেন্ডের বেশি এই রেস্ট্রিক্টেড এরিয়াতে স্টে করে, তখন সেটাকে এই 3 সেকেন্ড রুলস ভায়োলেট করার মধ্যে পড়ে। এরপরে আছে 5 সেকেন্ড রুলস। 5 সেকেন্ড রুলস হচ্ছে আপনি যদি বল ধরে রাখেন,
বল আপনার কাছে পাস দেওয়া হলো, আপনি ধরে রাখলেন, তো ধরে আপনি ম্যাক্সিমাম 5 সেকেন্ড ধরে রাখতে পারবেন, ম্যাক্সিমাম 5 সেকেন্ড আপনি ধরে রাখতে পারবেন, তার বেশি না। এই 5 সেকেন্ডের মধ্যে আপনাকে ড্রিবল করে সামনের দিকে এগিয়ে যেতে হবে, অথবা পাস দিয়ে দিতে হবে, অথবা স্কোর করার জন্য শুট করতে হবে। আপনার কাছে বল আছে, আপনি বল ধরে রেখে দিয়েছেন, 5 সেকেন্ড ওভার হয়ে গিয়েছে, ইটস আ ভায়োলেশন, অপোনেন্ট টিম উইল গেট দ্য বল। ঠিক আছে, অপোনেন্ট টিম পাবে। তাহলে 3 সেকেন্ড এবং 5 সেকেন্ড শেষ। এখন আসেন 8 সেকেন্ড। সাপোজ আপনারা এই পক্ষের খেলোয়াড়, এখন আপনাদের কাছে আপনারা বল খেলা স্টার্ট করেছেন, তো খেলা এখান থেকে এই রিং এ বা যে কোনো জায়গা থেকে আপনারা স্টার্ট করেছেন। আপনাদের টাইম টোটাল কত বলেছিলাম মনে আছে? একটা স্কোর করার জন্য, একটা অ্যাটাক শেষ করার জন্য টোটাল টাইম হচ্ছে 24 সেকেন্ড। কত? 24 সেকেন্ড। 24 সেকেন্ড, 24 সেকেন্ড। সো আপনাকে 8 সেকেন্ডের মধ্যে এই সেন্টার লাইনটাকে ক্রস করতে হবে, অপোনেন্ট কোর্টে যেতে হবে। আপনি যদি এই পক্ষের খেলোয়াড় হয়ে থাকেন, তাহলে আপনার অপোনেন্ট কোর্ট হচ্ছে এটা। অপোনেন্ট কোর্ট, অপোনেন্ট কোর্টে কত সেকেন্ডের মধ্যে যেতে হবে? 8 সেকেন্ড। 8 সেকেন্ড। 8 সেকেন্ডের মধ্যে আপনাকে অপোনেন্ট কোর্টে যেতে হবে। তাহলে আমরা কি বুঝতে পেরেছি? 3 সেকেন্ড, 5 সেকেন্ড, 8 সেকেন্ড, আর 24 সেকেন্ডের মধ্যে আপনার অ্যাটাক শেষ করতে হবে। এটাই হচ্ছে বাস্কেটবলের সেকেন্ড রুলস। আর একটা রুলস আছে যেটা ম্যাক্সিমাম মানুষই জানে না, ম্যাক্সিমাম ফিজিক্যাল এডুকেশন টিচারই জানে না। আর একটা রুলস আছে, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যেটা আপনাদের বইয়েও নাই। আর একটা রুলস আছে 14 সেকেন্ড রুলস। কত? 14 সেকেন্ড রুলস, 14 সেকেন্ড 14 রুলস। সেকেন্ড রুলস। আপনি একটা অ্যাটাক শুরু করেছেন, সাপোজ এখান থেকে অ্যাটাক শুরু করেছেন, এই কোর্টের দিকে স্কোর করবেন। এখন 24 সেকেন্ডের মধ্যে অ্যাটাক শেষ করতে হবে। খেয়াল রাখবেন, কত সেকেন্ডের মধ্যে অ্যাটাক শেষ করতে হবে? 24 সেকেন্ডের মধ্যে। এখন সামহাউ বোর্ডে বা রিং এ বল লাগছে, স্কোর হয় নাই, আবার আপনারা বল পেয়েছেন। বোর্ডে বা রিং এ বল লেগে আবার আপনাদের কাছে বল আসছে, হয় না? স্কোর করতে যে মিস হয়েছে, আবার আপনারা বল পেয়েছেন, হয় কি না? স্যার হয়। হয়। তখন আপনারা 24 সেকেন্ড পাবেন না, তখন পাবেন কত? এই যে 14 সেকেন্ড অ্যাটাক শেষ করার জন্য, তখন 14 সেকেন্ড পাবেন। তাহলে 14 সেকেন্ড রুলসের ফাংশনটা কি বুঝতে পেরেছেন? স্যার আমি এখনো বুঝিনি। এই জি, জি। 24 সেকেন্ডের বাইরে আবার 14 সেকেন্ড, নাকি ওই 24 সেকেন্ড বাদে 14 সেকেন্ড? 24 সেকেন্ড টাইম পাবেন একবার একটা অ্যাটাক শেষ করার জন্য। এটুকু বুঝছেন তো? হ্যাঁ স্যার, এটাই বুঝছি। আচ্ছা, এইবার আপনি অ্যাটাকে গিয়েছেন, বল শুট করেছেন, স্কোর করার জন্য বল শুট করেছেন, বাট স্কোর হয়নি। স্কোর না হয়ে বোর্ডে বা রিং এ লেগে আবার আপনার প্লেয়ার বল পেয়েছে, অর্থাৎ আপনাদের টিম আবার বল পেয়েছে। আপনারা কি অপোনেন্ট টিমকে দিয়ে দিবেন? দিবেন না। সো কি করবেন? তখন আপনাদের সময় হচ্ছে 14 সেকেন্ড, আবার নতুন করে 14 সেকেন্ড পাবেন, যে 14 সেকেন্ডের মধ্যে আপনাদেরকে পরবর্তী যে অ্যাটাক এটা শেষ করতে হবে। বুঝতে পেরেছি? এখন ইয়েস স্যার, ক্লিয়ার হইছি। এবার বল পেয়ে গেল স্যার এই অপোনেন্ট টিম। অ্যাটাকটা কি আবার স্যার নিজের কোর্টের দিকে আইসা তারপরে আবার অপোনেন্টের কোর্টে যেতে হবে, না ওইখান থেকে দেওয়া যাবে স্যার? এখানে একটা সিস্টেম আছে, বলছি, ভালো কোশ্চেন করেছেন। নিজের কোর্টে যাওয়া লাগবে না। আর নিজের কোর্টে বাস্কেটবলে আপনি যদি অপোনেন্ট কোর্টে থাকেন, তাহলে নিজের কোর্টে আসাটা ভায়োলেশন, ফল্ট। নিজের কোর্টে আসলে এটাকে বলে ব্যাক কোর্ট, অপোনেন্ট টিম বল পেয়ে যাবে। অর্থাৎ বাস্কেটবলে আপনি নিজের কোর্টে ব্যাক করতে পারবেন না বল নিয়ে। আপনি আছেন, আপনার টিম এই পাশে, আপনার দল এই পাশে খেলছে, হ্যাঁ? এখন আপনারা অ্যাটাক করবেন কোন দিকে, স্কোর করবেন কোন দিকে? এই দিকে, তাই তো? এখন সাপোজ আপনার প্লেয়ার এখানে আছে, এখানে একজন প্লেয়ার আছে, সে বল পেয়েছে, বল পাওয়ার পরে সে দৌড়ে বল নিয়ে এখানে চলে আসছে। এটাকে এই সেন্টার লাইন যখন ক্রস করবেন,
এটাকে বলা হবে ব্যাককোর্ট। বা আপনার হাত থেকে বল যদি এপাশে চলে আসে, ঠিক আছে, এপাশে চলে আসে, তখন আপনার প্লেয়ার যদি ধরে বা আপনি পাস দিয়ে দেন, এটাকে ব্যাককোর্ট, অপোনেন্ট টিম বল পেয়ে যাবে। বুঝতে পেরেছেন? অপোনেন্ট টিম বল পাবে, সেখান থেকে খেলা শুরু হবে। এই যে সাইড লাইন থেকে শুরু হবে খেলা। তার মানে বল নিয়ে নিজের কোর্টে আসার সুযোগ নাই, আপনাকে ওই যে কোর্টে স্কোর করবেন সেই কোর্টের দিকে মুভ করতে হবে। ইয়েস স্যার, বুঝতে পারছি। ওকে, এই রুলসটা, এই সব রুলস অবশ্য বইয়ে থাকে না, কারণ কি রুলস গুলো সংক্ষেপেই দেওয়া হয়, বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের শীট গুলাতে সংক্ষেপে দেওয়া আছে। বাট কিছু কিছু যেগুলো আমি বলছি একটু মনে রাখার চেষ্টা করবেন। যদি সামনে কোনো খেলা দেখেন, নেক্সট টাইম আপনারা খেলা দেখলে হয়তো বা বুঝতে পারবেন যে কিভাবে পয়েন্ট গুলা হচ্ছে বা কিভাবে কি হচ্ছে। তাহলে আমরা 3 সেকেন্ড, 5 সেকেন্ড, 8 সেকেন্ড, 24 সেকেন্ড এবং 24 সেকেন্ড এক্সট্রা আমরা শিখেছি। এখন ভায়োলেশন। ভায়োলেশন কি জিনিস? ভায়োলেশন হচ্ছে রুলস, সোজা কথা হচ্ছে নিয়ম ভঙ্গ করাকেই ভায়োলেশন বলে। আপনি কোন নিয়ম ভঙ্গ করবেন সেটা ভায়োলেশন, ঠিক আছে? যেমন 3 সেকেন্ড ওই রেস্ট্রিক্টেড এরিয়ার মধ্যে দাঁড়িয়ে আছেন উইদাউট এনি বল, ভায়োলেশন। 5 সেকেন্ড বল ধরে রেখেছেন, 5 সেকেন্ডের বেশি, ঠিক আছে, এটা ভায়োলেশন এরকম। আচ্ছা, টেকনিক্যাল ফাউল, অফিসিয়ালের বিরুদ্ধে অবজ্ঞা প্রদর্শন করলে, ইচ্ছাকৃতভাবে বারবার নিয়ম ভঙ্গ করলে, বা আনস্পোর্টসম্যান লাইক বিহেভিয়ার। কোন একটা ডিসিশন দিয়েছে, আপনি রেফারিকে গালি দিয়েছেন, এর জন্য রেফারি একটা টেকনিক্যাল ফাউল কল করবে, আপনার এগেনস্টে একটা ফাউল হিসাব হবে, আবার দলের ক্ষেত্রে ফাউল হিসাব হবে। বাস্কেটবলে ফাউল খুবই ভয়ঙ্কর জিনিস। কোনো খেলোয়াড় যদি 5 বার ফাউল করে তাহলে সে সাসপেন্ড হয়ে যায়। বুঝতে পেরেছেন? সে ওই কি হয়ে যায়? 4 জন খেলতে হয়? জি জি, ওই 5 জন খেলোয়াড় খেলে, একজন কি ফাউল হয়ে গেলে কি 4 জন নিয়ে খেলতে হয়, নাকি তার বদলে নতুন একজন খেলোয়াড় খেলে? নতুন নতুন খেলোয়াড়। রেড কার্ড না, রেড কার্ড না, সে জাস্ট ওই থেকে সাসপেন্ড হবে, বাট রেড কার্ড না। ওকে, ব্যক্তিগত ফাউল, অর্থাৎ আপনি ফাউল করেছেন, এটা আপনার ব্যক্তিগত প্লেয়ারের নামে হিসাব করা হবে যে আপনি কয়টা ফাউল করেছেন। আবার দলের নামেও হিসাব হবে যে এটা দল কতগুলো ফাউল করেছে। ইচ্ছাকৃত ফাউল, এই যে নিজে কোনো খেলোয়াড় যদি ইচ্ছাকৃতভাবে ফাউল করে। ডাবল ফাউল, দুইজন খেলোয়াড় বল নিয়ে, একজন যাচ্ছে, আপনি উল্টা দিক দিয়ে আসছেন, দুইজন একসাথে একজন আর একজনকে ফাউল করেছেন। অর্থাৎ আপনি বল নিয়ে যাচ্ছেন, অপোনেন্ট প্লেয়ার আসছে আপনাকে ঠেকানোর জন্য, আপনি তাকে ফাউল করেছেন, সেও আপনাকে ফাউল করেছেন, একই সময়ে ফাউল করেছেন দুইজন, এটাকে বলা হয় ডাবল ফাউল। আর ফাউল, 5 ফাউল, যেটা বলছিলাম, 40 মিনিটের খেলায় কোনো খেলোয়াড় ব্যক্তিগত ও টেকনিক্যাল সর্বমিট মিলে যদি 5 ফাউল করে, তাকে অবশ্যই কোর্ট ত্যাগ করতে হবে। আপনি 40 মিনিটের যে খেলা, এখানে যদি কোনো খেলোয়াড় কি করে 5 বার ফাউল করে, তাহলে সে ওই ম্যাচ সাসপেন্ড। সে ওই যখনই 5 বার ফাউল তার নামে হয়ে যাবে, তখন সে ওই ম্যাচ থেকে বহিষ্কার হয়ে যাবে, তাকে মাঠ ছেড়ে যেতে হবে, আর খেলতে পারবে না, ওই ম্যাচে আর খেলতে পারবে না। আগে এই রুলসটা ছিল, এটা আমি দিয়েছি কারণ আপনাদের জানার জন্যই দিয়েছি। এই রুলসটা আগে ছিল 7 ফাউল, এইটা এখন আর নাই। বুঝতে পেরেছেন? এই যে 7 ফাউল যেটা, এটা এখন আর নাই, 7 ফাউলটা নাই। তবে একটা জিনিস মনে রাখতে হবে, প্রতি এই যে 10 মিনিটের যে খেলা, ঠিক আছে, চার কোয়ার্টার খেলা, 4 কোয়ার্টারে 10 মিনিট করে খেলা প্রতি কোয়ার্টারে। তাহলে এই 4 কোয়ার্টারের এই 10 মিনিটের খেলার মধ্যে যদি চারটা ব্যক্তিগত ফাউল হয়ে যায়, 4টা ব্যক্তিগত ও টেকনিক্যাল ফাউল হয়ে গেলে, পরবর্তী ফাউলের জন্য 2টি করে ফ্রি থ্রো দেওয়া হবে, যাকে ফাউল করা হয়েছে সেই ফ্রি থ্রো মারবে। অর্থাৎ মনে করেন প্রথম 10 মিনিট খেলা চলছে, আপনার দল
অথবা আপনার কোনো একটা খেলোয়াড় কোনোভাবেই টোটাল ফাউল ওই 10 মিনিটের মধ্যে 4 বার ফাউল করে ফেলেছেন, তখন এর পরে যতবারই ফাউল করবেন প্রতিবারই পেনাল্টি হবে। সহজ বাংলায় বলি পেনাল্টি, যেটাকে আমরা বাস্কেটবলে ফ্রি থ্রো বলি। বুঝতে পেরেছি? 4 বারের পরে প্রতিবারের জন্যই পেনাল্টি বা ফ্রি থ্রো। পেনাল্টি শব্দটা ব্যবহার করছি যাতে করে আপনারা বুঝতে পারেন। দাঁড়ানোর ভঙ্গি, এগুলো এই কৌশলগুলো আমরা কি করব, বল পাস দেওয়া, তারপরে ড্রিবলিং করা, পিভট করা, শুটিং করা, সেট শুট, লে আপ শট, ঠিক আছে, এই যে শটগুলো আছে এইগুলো আমরা কি করব প্র্যাকটিক্যাল ক্লাসে দেখব। বাট বাস্কেটবল সম্পর্কে আপনারা কিছু না কিছু ধারণা কি পেয়েছেন না পান নাই? একটু রেসপন্স করেন। স্যার অনেকটাই পেয়েছি। বাস্কেটবল খেলা আজ পর্যন্ত স্যার, যারা পেয়েছি, খেলেন স্যার। নাই, যারা দেখেন নাই, তারা এখন থেকে টিভিতে বা কোথাও দেখলে এই খেলাটা দেখলে এখন থেকে নিশ্চয়ই বুঝতে পারবেন যে আমরা যেটা পড়েছি এটার সাথে মিল আছে কিনা। ঠিক আছে, ইয়েস স্যার। আশা করছি বুঝতে পারবেন। আচ্ছা, আপনাদের জন্য অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে আমি প্রথমের দিকে আলোচনা করছিলাম, আপনারা অনেক হতাশায় ছিলেন আপনাদের এই কোর্সটাকে মানে অ্যাপ্রুভ করবে কি করবে না এটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে ছিল।